ইন্ডিয়ানদের যেটা হচ্ছে আপনার সিনেমার মধ্যে সীমাবদ্ধ আর কি, বীরত্ব গাথা। পাকিস্তানে কিন্তু এরকম বীরত্ব গাথা সিনেমা আমি দেখছি বলে মনে পড়ে না। ভারত পাকিস্তানের সাথে এ পর্যন্ত যুদ্ধ বলি বা এঙ্গেজমেন্ট বলি যতগুলোই হয়েছে, ভারত কিন্তু নির্মম ভাবে পরাজিত হয়েছে বলা চলে, মার খেয়েছে পাকিস্তানের হাতে। আর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ, আমাদের মহান যে মুক্তিযুদ্ধ, সে মুক্তিযুদ্ধের সময় কিন্তু যুদ্ধটা করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের মানুষ। ভারত আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই ফ্রন্টে মানে ভারত বিজয় দাবি করে। ভারত কিন্তু এখন মুক্তিযুদ্ধের বিজয় তো তাদের বিজয় দাবি করে। তো এই যে প্রতিবারেই যে ভারতের মার খাওয়া পাকিস্তানের কাছে, আমরা এর আগে যদি কার্গিল দেখি বা অন্যান্য যেই ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটাতে কিন্তু ভারতের পরাজয় নির্মম ভাবে হয়েছে। এবং এবার আসলে ধরেন আমেরিকার হস্তক্ষেপে যদি যুদ্ধ বন্ধ না হইতো, হয়তো আর একদিন পরে ভারত নিজেই সাদা পতাকা তুলে বসে থাকতো যে ভাই মাপ চাই ভাই, আমরা যাবো না, কারণ তার যে ক্ষতি হয়েছে। তো এই যে প্রতিবারে এই যে পাকিস্তানের কাছে মানে এই যে পরাজয় বা পাকিস্তানের কাছে এই যে তাদের যে বিপর্যয়, এটার কারণটা নিয়ে আমি আসবো আপনার কাছে। সুমন ভাই, আপনি যদি একটু এই প্রসঙ্গটা থেকে শুরু করেন, যে আপনি কিভাবে দেখেন যে এই বিপর্যয় বারে বারে ঘুঘু ধান খেয়ে যায় কিন্তু কিছু তো করতে পারতেছে না ইন্ডিয়া, কি মনে করেন? ভাই একটু হালকা ভাবে বলি। জি, সেটা হলো কি, প্রথমে যদি আসি, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাটল ছিল গো মাংস যারা খায় তাদের মধ্যে এবং গোমূত্র যারা খায় তাদের মধ্যে পার্থক্য। একটা পার্থক্য করে দিছে, অন্যভাবে নেয়ার নাই। যে বাই দ্য ওয়ে আমি কিন্তু বলে রাখি, ভারত গরু জবাই করা নিষিদ্ধ বিভিন্ন রাষ্ট্রে। ভারত কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ। তো গরুগুলা আলটিমেটলি নিজে থেকে মাংস খুলে দেয়, চামড়া খুলে দেয়, তা তো না। তারাই মুসলিমরা যখন গরু জবাই করে তাদেরকে পিটানো হয়। তো এই যে মেন্টালিটি, গোমূত্র মানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সাইকোলজি। আরেকটা হচ্ছে কি, ধরেন যুদ্ধ তো যে কেউ ইচ্ছা করলে করতে পারে, যে কোনো পাগল শুরু করতে পারে, কিন্তু অনেক জিনিস, ইকোনমিক অবস্থা কি, যেই দেশের 60% লোক, মানে প্রায় 80 কোটির মতন লোক এখনো উন্মুক্ত জায়গায় তাদের মল এবং মূত্র বিসর্জন করে, তারা তাদের ইকোনমি মনে করছে যে সাস্টেইন করার মতন একটা ইকোনমি। তো ইকোনমিক জায়গা থেকে তারা যে মিলিটারি হাইপ তৈরি করছে মিডিয়াকে দিয়ে, সেটা মিলে নাই বাস্তবতার সাথে। তারা যে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ছবিতে তারাই জিতে সবসময়, সেই বাস্তবতা দেখে নেয়। তাদের অর্থনৈতিক চেহারা আসলে একটা এই ধরনের যুদ্ধ চালানো বা সেটাকে সাস্টেন করার মতন ছিল না, এবং কখনোই ছিল না অন্য যুদ্ধের ক্ষেত্রেও। দেন তাদের মধ্যে যে জাতিগত বিভক্তি আছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাকিস্তানেও আছে, কিন্তু তারা বেলুচিস্তান ছাড়া বাকি সবাই কিন্তু যুদ্ধের জন্য একটা জায়গায় আছে, সরগোর করে নাই, চুপচাপ সাপোর্ট দিছে। বাট ভারতেই দেখেন এখন যুদ্ধ এই হেরে যাওয়ার পরে তাদের মধ্যে কি ধরনের মারামারি কাটাকাটি লেগে গেছে, এইটা সামাল দেওয়া ইম্পর্টেন্ট। বাকি দুইটা জিনিস কিন্তু হালকাভাবে বলবো, বাট খুব ইম্পর্টেন্ট, রাইটনেস অফ দ্য কজ। আমরা যে যুদ্ধটা করতেছি সেটা যেই কারণ বলে যুদ্ধটা করতেছি, যে পেহেলগামে হামলা হয়েছে, 26 জন মারা গেছে, সেই জিনিসটা কি ভারতের লোকজন বিশ্বাস করতো? তারা তো জানে যে মোদির এই ধরনের নাটক করার স্বভাব আছে। হাসিনা আর মোদিরে তো আমি প্রেমিক প্রেমিকা বলবো না, তারা হচ্ছে যমজ ভাই বোনের মতন, একই ধরনের দুষ্টু চিন্তা মাথায়, একই ধরনের এই নাটক করার অভ্যাস। তো দেশের ভারতের ভিতরে একটা বড় অংশ কিন্তু এই যে এই যুদ্ধ যে করব সেটা ন্যায্যতা বা সঠিকতা তারা মেনে নিতে পারে নাই। আপনি কি বাইরের পৃথিবীকে বোঝাতে পারছেন যে এই যুদ্ধ একটা ন্যায্য যুদ্ধ, জাস্ট কজ আছে এর মধ্যে? আপনি ধরে নেন, আমরা বললাম যে এটা মোদির নাটক না, তাহলে নেক্সট কি আসে? নেক্সট একটা সন্ত্রাসী গোষ্ঠী এই ধরনের জিনিস করছে। আপনি তো সন্ত্রাসী গোষ্ঠী যেটা ভারত অধিকৃত কাশ্মীর, সেখানে প্রথমে খুঁজেন, একটা তদন্ত করে বাইর করেন, যেটা তাদের মিলিটারি কমান্ড বলছিল কিন্তু বারবার, যে আগে আমরা একটা তদন্ত করে বের করি যে অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। তা না করে আপনি কাকে অ্যাটাক করলেন? পাকিস্তানের সাধারণ জনগণকে, পাকিস্তানের সামরিক বাহিনীকে, আরেকটা দেশকে অ্যাটাক করলেন। কি প্রমাণ ছিল আপনার কাছে যে পাকিস্তানি হামলার পিছনে ছিল? তো নিজের দেশে বুঝাতে পারেন নাই। বিশ্ব একটা যুদ্ধ করতে গেলে আমি একা একা আছি যুদ্ধ করব, আমি 7 সিস্টার্স দখল করব, এগুলো মুখে বলা যায়। বিশ্বকে আপনাকে প্রথমে বুঝাইতে হবে যে আমি যে যুদ্ধে জড়াইছি সেটা কিন্তু একটা ন্যায়সঙ্গত যুদ্ধ। সেই জায়গায়
তারা ভারতকে নিজেকে বুঝাতে পারে নাই, প্লাস তাদের যে মিত্রগুলা ইভেন রাশিয়াকে বুঝাতে পারে নাই। আমেরিকা ইউরোপের কথা তো দূর, আমি পরে আনলাম। যারাই যুদ্ধে একটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কারণেই মোদির ধুতি খুলে ফেলছে 2বার। আমি তো শুনি এখন নাকি মোদির ধুতিটা খুব টাইট করে পড়ে, কখন আবার ট্রাম্প খুলে দেয় সবার সামনে। তো এই জায়গাতে আপনি ফেল করছেন চূড়ান্ত ভাবে। এটা আমি শুধুমাত্র বলবো না যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা, এটা সেই দেশের যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য, নির্বাচনের একটা ভোট কালেক্ট করবার জন্য তারা যে নাটকটা করতে গেছে, সেটা খুব খুব একটা মানে ভয়ঙ্কর জিনিস। মানে এটা হচ্ছে আসলে ওই হাসিনার ওই যে নির্বাচনের আগে জঙ্গি নাটকের মতো আর কি, একটা সাজাইলো আর কি। আমি যদি মেজর ফেরদৌস যেই মানে স্ট্র্যাটেজিক লেভেলে যেগুলো বললো বা মিলিটারি জিনিসে, আমি তো এটা রাজনৈতিক প্রেক্ষাপট বললাম, মিলিটারি জায়গায় একটু বলি কি, এই যুদ্ধ অ্যাকচুয়ালি হচ্ছে একটা অবসোলেট বা পুরনো ঘুণে ধরা ডক্ট্রিন বা যুদ্ধের যেই আদর্শ আছে তার বিপরীতে পাকিস্তানের হচ্ছে ইভলভিং, যে প্রতিনিয়ত যারা যে ডক্ট্রিনকে আপডেট করতেছে সেটার একটা পরীক্ষা হয়ে গেছে। কিন্তু ভারত তার ঘুণে ধরা সামরিক আদর্শ নিয়ে যুদ্ধ করতে গেছে। আবার আপনি যদি দেখেন যে মেজর ফেরদৌস বললেন যে তারা কি ধরনের আর্মামেন্ট, এয়ারক্রাফট, এটা তো বেসিক্যালি এয়ার ব্যাটলস ছিল, সেখানে তারা যেটা ব্যবহার করছে, তার বিপরীতে পাকিস্তান কিন্তু একটা হোমোজিনিয়াস প্ল্যাটফর্ম, এটাকে বলা হয় দ্য ব্যাটল অফ প্ল্যাটফর্ম, যেখানে তাদের প্রতিটা, যেটা J-10 বলেন বা যেটাই বলেন, সেটা কিন্তু একটা প্ল্যাটফর্ম সিস্টেমের মধ্যে ছিল, যেটা মানে যখনই আপনি দেখতে পাইতেছেন যে শত্রুর বিমান আসতেছে, আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না, রেডার ডিটেক্ট করতেছে, সাথে সাথে মানে বিমানবাহী যে ক্ষেপণাস্ত্র আমরা বলি সেগুলো J-10C-তে ইকুইপড, সে সাথে সাথে সেই টার্গেটে চলে গেছে। ইন্ডিয়ান কোনো রেডারও দেখতে পারে নাই পাকিস্তান তো ব্যাটল করছে, ইন্ডিয়া তো প্রথমবারে আসছিল সীমানার কাছে, তারপরে তো 300 কিলোমিটার দূর থেকে তারা তাদের যুদ্ধ চালাইছে, ভর চোটে কেউ আসে নাই। কারণ কি, পাকিস্তানের ইন্টিগ্রেটেড যে প্ল্যাটফর্ম, সেখানে তারা একই সাথে তথ্য পাইছে, রেডারে ধরা পড়ছে, একই সাথে টার্গেট এঙ্গেজ করছে, এবং সেই এঙ্গেজ টার্গেটে পাকিস্তানের বোমারু বিমান বা যুদ্ধ বিমান সেখান থেকে ফায়ার করে স্পটে 100% কিল করা হয়েছে তাদের যুদ্ধ বিমান। এবং তাদের এই যে জিনিসটা আছে সেটাকে পাকিস্তান C4ISR বলে, কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন ইন্টেলিজেন্স, এই সমস্ত কম্বাইন করছে, একটা জায়গায় নিয়ে আসছে, যেটা ভারতের ব্যর্থতা। আর লাস্ট যেটা বলবো, সেই জিনিসটা হচ্ছে সারপ্রাইজ অ্যাচিভ করছে। মানে কি, ভারত মনে করছে আমরা ভোর রাতে 4টার সময় যাব, পাকিস্তানের বেস গুলা, ওদের এয়ার বেস সবকিছু ধ্বংস করে দিয়ে আসবো। বাট যখনই পাকিস্তান সীমান্তের কাছে আসছে, ভূত দেখার মতন অবস্থা হয়েছে, তাদের রেডারে চোখে পড়ে নাই কিছুতে, হঠাৎ করে তারা দেখছে তাদের সিস্টেম, তাদের এয়ারক্রাফট সমস্ত কিছু পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বা মিসাইলের লক্ষ্যবস্তুতে সেট হয়ে গেছে। এখন আর এখান থেকে বাইরে হওয়ার উপায় নাই, কারণ সেটার সাথে সাথে হচ্ছে কি, তাদের যত কমিউনিকেশন সিস্টেম ভারতের সব পাকিস্তান লক করে দিছে। মানে তারা যে সেখান থেকে সরবে, বাইর হবে, সেটার উপায় ছিল না। এই যে আধুনিক যুগের এই মিলিটারি ডক্ট্রিন প্ল্যাটফর্ম বেসড, আমার মনে হয় এটাই ডিসাইসিভ ফ্যাক্টর। মেজর ফেরদৌস হয়তো সেটার সাথে একমত। আর আমি একটা বিষয় একটু যোগ করে ফেরদৌস ভাইয়ের কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন আমরা ইন্ডিয়ান সিনেমায় দেখি না যে সাহস, মানে নায়কের সাহস, পাকিস্তানকে চুরমার করে দিয়ে ওইখান থেকে বন্দি নিয়ে আসছে, পাকিস্তানে ঢুকে তারা অনেক কিছু উল্টায় ফেলছে। কিন্তু প্র্যাকটিক্যাল যুদ্ধে ধরেন আসলে দেখেন যে পৃথিবীতে কোনো নিরাপত্তার বেষ্টনী কাজ করে না যদি একজন ডিসিশন নেয় যে আমি মরবো এবং তারে মারবো। এই ডিসিশন যদি কেউ নেয়, মানে আত্মঘাতী হামলা, মানে আমি নিজেকে নিজে মরে যাব কিন্তু তারে আমি মারবো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কৌশল আর কি। আমার মনে হয় যে পাকিস্তানের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি মাত্রায় ইফেক্টিভ দেশপ্রেমের জায়গাটা থেকে, যেটা ইন্ডিয়ানদের যেটা হচ্ছে আপনার সিনেমার মধ্যে সীমাবদ্ধ আর কি, বীরত্ব গাথা। পাকিস্তানে কিন্তু এরকম বীরত্ব গাথা সিনেমা আমি দেখছি বলে মনে পড়ে না।